শ্রদ্ধেয় সভাপতি বিমানদা, গণপ্রিয় সম্পাদক কুমার শ্রমিক লাহিড়ী, পলিটুর আমাদের সাথী কুমার রামচন্দ্র ডোম, কুমার সচিকান্ত মিশ্র, পার্টি নেতৃবৃন্দ, অনেক আমার অভিভাবকদের দেখছি, পাঠক, সাংবাদিক, গণশক্তির এবং আমাদের বন্ধু সকলকে আমি প্রথমে আপনাদের সকলের সঙ্গে গণশক্তি পত্রিকাকে অভিনন্দন জানাচ্ছি। 59 বছর একটি দৈনিক পত্রিকা, পার্টি পরিচালিত পত্রিকা, সর্বক্ষণে কর্মীদের দিয়ে কাজ করানো, নানান বাঁক মোড়ে গণ আন্দোলন গণসংগ্রামের মুখপাত্র হিসেবে, সেই মুখপাত্র মেহনতি মানুষের পক্ষে ঘোষিত তার শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক অসুবিধে, অনেক যন্ত্রণা, অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে এই পত্রিকা চলছে। আমাদের রাজ্যের এবং দেশের গণসংগ্রামের গণ আন্দোলনের ইতিবৃত্ত গণশক্তি পত্রিকার মহাফেজখানা, এবং এখনো দাঁড়িয়ে যেমন দেশে, রাজ্যে, গোটা বিশ্বে যা শুনলেন আপনারা, দক্ষিণপন্থার, উগ্র দক্ষিণপন্থার, চরম দক্ষিণপন্থার দামাও বাড়ছে, তখন দাঁড়িয়ে আপনাদের সকলের সাহায্য নিয়ে, বিশেষত পাঠকদের আগ্রহ, তার সঙ্গে দাঁড়িয়ে যারা খেটে খাওয়া মানুষের পক্ষে, তাদের নানান রকমের সাহায্য নিয়ে গণশক্তি কর্মীরা, সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা ওভারস্ট্রেচ করছেন নিজেদেরকে, যত তাদের ক্ষমতা, যত তাদের সাধ্য, তার মধ্যে দাঁড়িয়েও প্রতিদিন সকালে আন্দোলন সংগ্রাম নানান জেলায়, দেশের নানান প্রান্তে, বিশ্বের নানান প্রান্তে আমাদের রাজ্যে যা ঘটছে তার ইতিবৃত্ত তারা আপনাদের সামনে হাজির করছেন। আসলে এই প্রতিষ্ঠান যখন গড়ে তোলা হয়েছিল, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, এবং এখানে শুধু নয়, পৃথিবীর যে কোন দেশে কমিউনিস্ট পার্টি সে যখন আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে, সংগঠন গড়ে তুলছে, তখন তার বক্তব্য, তার ভাষ্য, তার ভাষায় কর্মীদের কাছে, সমর্থক দলের কাছে, আপামর জনগণের কাছে তুলে ধরার জন্য এই মাধ্যমগুলোকে গড়ে তুলতে হয়, তাকে ক্ষুরধার করতে হয়, শানিত করতে হয়, এবং প্রচলিত যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, শ্রমিকের কাছে আপনারা শুনলেন, তাদের নির্দিষ্ট শ্রেণী দৃষ্টিভঙ্গি আছে। শাসক শ্রেণী, শাসক দলের বদান্যতায়, সাহায্যে, সাহচর্যে তাদের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। সেখান থেকে আমরা অনেক তথ্য পেতে পারি, কিন্তু সে তথ্য শাসনের, শোষণের জাঁতাকলকে আরো তীব্র করার জন্য তাদের শাসক শ্রেণীর তত্ত্বে জারিত হয়ে আপনাদের সামনে হাজির হয়, মানুষের সামনে হাজির হয়। আর সেজন্য দাঁড়িয়ে যে সত্যকে জানতে হয়, যে নির্ভেজাল তথ্যকে জানতে হয়, বা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, ওই যাদের কথা বললেন রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে সূর্যদা, ম্লান মুখে ভাষা দেওয়ার জন্য আসলে গণশক্তি পত্রিকাকে সরব হতে হয়, সাহসী হতে হয়, এবং তার মধ্যে দাঁড়িয়ে তারা সত্যনিষ্ঠার সঙ্গে তুলে ধরে তথ্যকে।
একদিকে আমাদের আন্দোলন সংগ্রাম তাতে বলিয়ান হয়, শ্রেণী আন্দোলন আরো বেশি শানিত হয়। শ্রেণী দৃষ্টিভঙ্গি সম্পর্কে যদি কিছু ধোঁয়াশা কুয়াশা তৈরি হয় সেটা কাটে, আবার তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের আন্দোলন সংগ্রামের খবরও জানে, নাহলে তো ব্ল্যাক আউট হয়। গোটা বিশ্বের দক্ষিণ পন্থা উত্থানের সঙ্গে সঙ্গে তারা যখন বলছে ইতিহাসের এটাই শেষ, এন্ড অফ হিস্ট্রি, তারা এখন বলছে এটাই সর্বোচ্চ পর্যায়, এরা কিছু পর নেই, তারা এখন বলছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আর কোনো বিকল্প নেই, তখন মানুষকে একটা হিস্টোরিক্যাল ডেসপন্ডেন্সি, একটা অসহায়তার মধ্যে ঠেলে দেয়। সে পথ হাতড়ায়, কারণ সে ব্যতিগ্রস্ত হচ্ছে। সবাই অট্টালিকা প্রবাহে গা ভাসাইতে চায় না, অসহায় মানুষ রাস্তা খোঁজে, সঙ্গী খোঁজে, পথ হাতড়ায়। আর সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি, সেখানে দাঁড়িয়ে প্রগতিশীল মানুষ, সেখানে দাঁড়িয়ে এই ধরনের পত্র পত্রিকা তার প্রয়োজন হয় সেই পথের সন্ধান সুযোগ দেওয়ার জন্য। এজন্য আমাদের সবার করণীয় এই পত্রিকাকে আরো বেশি বাড়ানো, আরো বেশি সুচারুভাবে চালানো, তার পরিচালনা থেকে, তার পাঠক বিরতি থেকে অন্যান্য কাজেও আমাদের যে সাংগঠনিক দায় দায়িত্ব আমরা পালন করি তার মধ্যে এটা একটা অন্যতম। সে কাজ আমরা করবোই, শপথ নিচ্ছি। কারণ 59 সাল পূরণ করে 60-এ তো আমাদের প্রচলিত এই বুর্জোয়া সিস্টেমের মধ্যেই আমাদের পশ্চিমী বাতাবরণে এটা শেখানো হয়েছে। 60 মানে হচ্ছে ডায়মন্ড জুবিলি। তুমি বলবে হীরক জয়ন্তী, মহিলা আন্দোলনের নেত্রী। হ্যাঁ, 60 বছরে নয়, বরঞ্চ 60 হলে তার ধার বাড়ে, চমক বাড়ে, দ্যুতি বাড়ে। কিন্তু এটা এমনি হয় না। ডায়মন্ড জুবলি এই জন্যই বলা হয় কারণ তার একটা ম্যাচুরিটি লেভেল যখন তৈরি হয়, তারপরে তার কাট অ্যান্ড পলিশ। এবার তাকে কিভাবে কাট করবেন, কিভাবে পলিশ করবেন, শ্রমিক লাহিড়ী, অতনু, এরা সব যারা আছে গণশক্তির যে টিম, তাদের দায় এবং দায়িত্ব। কিন্তু তার দ্যুতি ছড়ানোর দায়িত্ব আমাদের, যাতে তার যে চমক সেটা যাতে আরো বেশি মানুষের কাছে আকৃষ্ট তারা হয় এবং তার কাছে পৌঁছয়। আমাদের এই 59 বছরের শেষে 60 বছরের যাত্রায় আমাদের এই শপথটাও নিতে হবে যে কিভাবে সত্যিকারের এটাকে আমরা আরো সুন্দর। কারণ কাকাবাবু কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতারা এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বিপ্লবের স্বপ্ন তাকে সফল করার জন্য, হাতিয়ার হিসেবে, সংগঠন এবং সংগঠক হিসেবে গড়ে তোলার জন্য। আজকে দাঁড়িয়ে আমাদের আরো বেশি প্রয়োজন। আমরা গণশক্তির ক্ষেত্রে যেরকম বললাম, সেরকম গণশক্তি প্রিন্টার্স এই সময়ের মধ্যটাকে আরেকটু আধুনিক, আরেকটু ভালো করার চেষ্টা করা হচ্ছে, হয়েছে কিছুটা সাফল্য। আমাদের এরকমই দেশি তৈশিকে তার কিছু আধুনিক পরিবর্তন করে কিছুটা সাফল্য আমরা পেয়েছি। আরো দূরে আমাদের যেতে হবে। আমাদের ন্যাশনাল বুক এজেন্সি, একইভাবে নন্দন পত্রিকা, সেগুলোকে আরো সুন্দর, আরো নান্দনিক, আরো প্রোঅ্যাক্টিভ, আরো সফল প্রতিষ্ঠান হিসেবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমাদের কাজ। সংগঠকদের যারা তার সঙ্গে যুক্ত আছেন এবং আমরা যারা চাই শ্রমজীবী মানুষের লড়াই আরো বেশি তীব্র হোক। আমরা মার্কসবাদী পথ তৈরিভাবে একটু নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছি, আর্কাইভ তৈরি হয়েছে। আবার গণশক্তি পত্রিকাও যখন মার্কসবাদী পথ, তাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, অনলাইন, শুনলেন 1 লক্ষের বেশি সাবস্ক্রাইব হয়, যেটা হচ্ছে গণশক্তির নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অনলাইন, তার উপর দাঁড়িয়ে ওয়েবসাইটে। শ্রমিক বলার সময় বললো 24 ঘন্টায় পত্রিকা পাওয়া যায়। আজকের ইলেকট্রনিক মিডিয়ার এই সুযোগ হয়েছে, টেকনোলজির এই সুযোগ হয়েছে, যেখানে ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট করা যায়। তার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হয় না। আর অনেক জায়গায় যেহেতু পৌঁছে দেওয়ার জন্য, বিক্রি করার জন্য বাধা তৈরি করা হয়েছিল, এই যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে সেখানে অনলাইন তার সাবস্ক্রিপশন, ইউটিউব চ্যানেল এবং সেটাকে ডিজিটালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার, অনেকে পিডিএফ করে পাঠিয়ে দেন, তাহলে সেটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদেরও সচেষ্ট হতে হবে। 1 লাখ কিছুই নয়, আরো কয়েক লাখে আমাদের ওটাকে নিয়ে যেতে হবে। আমাদের এই সময় দাঁড়িয়ে
পুরনো যে সমস্ত হাতিয়ার আছে তাকে যেরকম আরো শানিত করতে হবে, কিছুই বাতিল নয়। আবার নতুন প্রযুক্তি, নতুন প্রজন্ম, নিত্য নতুন মাধ্যম যা আসছে সেটাকে আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। সেই প্রয়াস আমাদের জারি রাখতে হবে। আমরা এখন সম্মেলনের মধ্যে আছি, আমরা সম্মেলনে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। রাজ্য সম্মেলনে তা করবো, সর্বভারত সম্মেলনে তাই করা হবে। কারণ এই পরিবেশ যা বললেন সূর্যদ, আমি তার মধ্যে যাচ্ছি না। সাম্রাজ্যবাদী ছক, আমাদের দেশে এবং বিদেশের যে প্রতিক্রিয়াশীল শক্তি, তারা যেভাবে তাদের মুনাফার পাহাড় জমানোর জন্য আর দুনিয়াটাকে নিজের মুঠোয় নিয়ে যাওয়ার জন্য এইভাবে প্রযুক্তি বিজ্ঞানকে ব্যবহার করে নিয়ে একটা কম্পিউটার ক্লিক, একটা সাইবার ওয়ার্ল্ড যেভাবে দখল নিয়েছে মানুষের মননের মধ্যে, শ্রমিক বলার সময় বললো চিন্তার মধ্যে, আজকে লেখায়ও গণতন্ত্র আজকে যে লেখা বেরিয়েছে সেখানে কিভাবে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট হচ্ছে, কিভাবে সার্ভেলেন্স হচ্ছে। আগে হতো, সহজ কথায় বললে, খবর ছেপে বিক্রি করা হতো, এখন খবর বিক্রি হয়ে তারপরে ছাপা। দুর্বল তফাৎ আছে। অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যেগুলো হবে সেগুলো নিশ্চয়ই মুনাফার জন্য তারা চেষ্টা করবেন, কিন্তু এই যে সুপার প্রফিট এক, আর অন্যদিকে হচ্ছে এই যে সুপার প্রফিট করার জন্য যেভাবে লুটের সাম্রাজ্য তৈরি হচ্ছে আইনি বেআইনি সমস্ত পথে, সেই লুটের সাম্রাজ্যের অংশীদার হওয়ার লালসা, তার অংশ পাওয়ার চেষ্টা, এবং তার জন্য যেটা হচ্ছে প্রতিদিন আমাদের মননে, আমাদের ভাবনায়, আমাদের চিন্তায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের মূল্যবোধে, আমাদের গণতান্ত্রিক কাঠামোয়, আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় রন্ধে রন্ধের মধ্যে এই অনুপ্রবেশগুলো ঘটছে, যেটা এই লুটের সাম্রাজ্যকে আরো বেশি শক্তিশালী করে তুলছে আর মানুষকে আরো বেশি অসহায় করে তুলছে। বৈষম্য বাড়ছে, ভীষণভাবে বাড়ছে। পুঁজিবাদী পশ্চিমী দেশগুলোর সঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলো, আবার দেশের অভ্যন্তরে ওপরের 10%-এর সঙ্গে 90%। সেখানে ক্ষুধা প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন, সাধারণ যেগুলো নাগরিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, একজন শিশু মনের বিকাশের জন্য, একজন তরুণ কিশোরের শারীরিক মানসিক তার বেড়ে ওঠার জন্য যা যা সাধন দরকার, সেগুলো সবই মুনাফার সামগ্রী হয়ে যাচ্ছে। ইতিমধ্যে জল তো হয়েছে, এখন বাতাসও তাই হচ্ছে। আর অন্যদিকে এটা করার জন্য, এই মুনাফার পাহাড় জমানোর জন্য যেভাবে প্রকৃতিকে এক্সপ্লয়েট করা হচ্ছে, এই শীতে এখন যে কুকুর একটা আসছেন, বাইরে বেরোলেই চোখে জ্বালা হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, মানুষের অনেক বেশি বেড়ে গেছে। পলিউটেড সিটি কলকাতা, এখন দিল্লিতে কম্পিটিশন হচ্ছে ভারতের শহরগুলোর মধ্যে দাঁড়িয়ে। সেখানে প্রাকৃতিক সম্পদকে শুধু দৌড় পাচাবি নয়, আমাদের নদী নালা, আমাদের খাল বিল পুকুর, আমাদের ঝর্ণা, আমাদের পাহাড়, আমাদের টিলা, আমাদের ক্ষেত, আমাদের কল কারখানা, খাদান খনি, সবই লুটের যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নতুন প্রসেসে। আর তখন দাঁড়িয়ে খেটে খাওয়া মানুষকে বলা হচ্ছে জাত পাত ধর্ম বর্ণ ভাষা প্রদেশ দেশের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। দুটো একই সঙ্গে হচ্ছে, দুটোর সঙ্গে যোগ আছে। আজকে দেখবেন, আজকে কাগজ করলে দেখবেন যেন মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। কেন্দ্র সরকার বিজেপি যা বলছিল, আমাদের মুখ্যমন্ত্রী তাই বলছেন, ভাষ্য এক, একটু ঢং আলাদা, একটু রং আলাদা। তাহলে উইদিন দি কান্ট্রি একটা অংশের সঙ্গে একটা অংশে, among the neighboring countries একটা দেশের সঙ্গে একটা দেশে, একটা জনগোষ্ঠীর সঙ্গে একটা জনগোষ্ঠী, একটা জাতিগোষ্ঠীর সঙ্গে একটা জাতিগোষ্ঠী, তখন লেলিয়ে দেওয়া হচ্ছে, লেলিয়ে দেওয়া হচ্ছে। আর এটাই হচ্ছে আছে গোটা বিশ্বে, এশিয়া মহাদেশে, দক্ষিণ এশিয়া,
আমাদের দেশে এবং আমাদের রাজ্যে একটা বড় চ্যালেঞ্জ। আমরা সেই প্রজন্ম, যে প্রজন্ম ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়েছি। আমরা দেখেছি এসএস ইউএস এন্টারপ্রাইজ সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাকিস্তানের সেনাকে সাহায্য করার জন্য। আর এই বাংলার মানুষ, এই দেশের মানুষ, তৎকালীন সরকার এবং জনগণ, সেনা, ওখানকার মুক্তিকামী মানুষের সঙ্গে দাঁড়িয়ে ধর্মের নামে যে দেশ ভাগ হয়েছে, যারা আজকে বলছেন সবার উপরে ধর্ম সত্য, তাহার উপরে নাই, সেখানে ভাষা আন্দোলন, মানুষের মুক্তি আন্দোলন, শোষণের বিরুদ্ধে লড়াই, তার উপর দাঁড়িয়ে মুক্তিকামী মানুষের সংগ্রাম। এই মুক্তি চেতনা বাংলাদেশের মধ্যে এবং আমাদের এই বাংলায় আজও বিদ্যমান। তারা যা হচ্ছে সেখান থেকে দেখবেন মিডিয়াগুলো সবাই একসুর, সে বাংলায়, হিন্দিতে, ইংরেজিতে ছাপছে, বড় কি ছোট কি মাঝারি, দৈনিক কি সাপ্তাহিক, ঘন্টা কি 24, সবাই মিলে নেমে পড়েছে। ওইখানে মৌলবাদী শক্তি, জামাতপন্থী, দেশি বিদেশি সাহায্যে পুষ্ট শক্তি, ওখানকার যে রিপাবলিক অফ বাংলাদেশ সেটাকে শেষ করছে। আর এখানে কেউ মনে করছে ওটাকে দেখিয়ে আমাদের রিপাবলিককে মজবুত করছে। আমাদের যে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আছে, তার যে বুনিয়াদ আছে, তাকে ধরে নাড়ানো হচ্ছে। পরিষ্কার কথা। এখনো সেখানে জাপাতপন্থীরা দেশটাকে দখল করেনি, এই জন্য এখানকার অনেক হিন্দুত্বপন্থীদের দুঃখ হচ্ছে। কারণ ইসলামিক বাংলাদেশ হলে হিন্দু রাষ্ট্র করা সহজ হবে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের মননের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে প্রতিদিন ঢোকানো হচ্ছে বাংলাদেশ বিদ্বেষ, বাংলাদেশি বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ। ঠিক যেমনটা সীমানার উপরে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এটা এগুলো করার চেষ্টা করা হচ্ছে। এখানকার বিষয় নয়, কিন্তু বুঝতে হবে আজকের দিনের চ্যালেঞ্জ। কেন প্রতিদিন মুখ্যমন্ত্রীকে সীমানা দেখাতে হচ্ছে? কেন ভাইপো বলছে ওখান থেকে ঢুকছে, ঘুষপেটিয়া হচ্ছে? আচ্ছা, এটা কি মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বক্তৃতা, বয়ানবাজির কথা? দেশকে, দেশের সুরক্ষাকে রক্ষা করার জন্য, রাখার জন্য, দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য তো দায়বদ্ধরা সংবিধানের নামে শপথ নিয়েছেন, তারপর পদে গেছেন। সেখানে হাউস করে টিভি চ্যানেলের সামনে প্রশাসনিক বৈঠকের নামে গলাবাজি করা দরকার? তার নিজের কাউন্সিলর খুন হচ্ছে, তার নিজের দলের লোক সুপারি দিয়ে হায়ার কিলারদেরকে এঙ্গেজ করছে, আর উনি দেখাচ্ছেন সীমানা দেখো। নরেন্দ্র মোদী এই শতাব্দীর গোড়ায় যা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে, আমাদের মুখ্যমন্ত্রী সেই কপি বুক নকল করার চেষ্টা করছেন। ওই সময়কার সমস্ত বক্তৃতা দেখুন, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে, তার মিয়া মুশাররফ পাকিস্তান, এমনকি নিজের মিটিংটা একটা লাল কেল্লার মতো সব মঞ্চ বানাতেন, যেন পুজোর সময় নারকম মণ্ডপ হয়। আর সেখান থেকে একেবারে পাকিস্তানকে ঘুষকে মারেঙ্গে বলতো না? এখন যা এখানে বলছে পেট্রোপল সীমানায় গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে, আর অনেকে বিশ্বাস করে বোধ হয়, সকালে উঠে কাগজ পড়ে দেখে মনে হয়, রাতের বেলা টেলিভিশন দেখে মনে হয় এই বোধ হয় যুদ্ধ লাগলো, আর এই বোধ হয় সব ঢুকে পড়ছে। লালকৃষ্ণ আদবানির সময় থেকে বলে আসেনি যে পাক অকুপাইড কাশ্মীরে ঢুকে গিয়ে আমরা মুক্ত করে নিয়ে চলে আসবো? গত 10 বছর ধরে বালাকোট, গালওয়ান, তারপর হচ্ছে আমাদের এখানে ডোকলাম, এই দিকে চীন আর ভারত, তার মধ্যে কতটা ঘৃণা হতে পারে, চীন বিদ্বেষ হতে পারে, ওখানে কতটা ভারত বিদ্বেষ হতে পারে, তার জন্য সব অর্ডার লাগানো হচ্ছিল না ক্যাননের মধ্যে? এখন হচ্ছে না, এখন 2026-এর নির্বাচন। রবীন্দ্রনাথ বলেছেন, আমি একটা উর্দু কবিতার কথা বলি, উর্দু শেরে আছে, सुना है सरहद में काफी तनाव है। सरहद মানে হচ্ছে সীমানা, तनाव মানে হচ্ছে উত্তেজনা। सुना है सरहद में काफी तनाव है, आने वाला फिर कोई चुनाव है। আসলে 2026-এ
নির্বাচনটা কিভাবে লড়া হবে তার জন্য বিজেপি আর তৃণমূল চট্টগ্রামের নামে পোস্টার বানিয়ে ঘুরছে। তারা তো ইংলিশ বাইরে বলতে হবে, তারা তো কসবা বলতে হবে, তারা তো কাউন্সিলর কেন খুন করছে বলতে হবে, তারা তো আজিকর বলতে হবে, কেন বিচার হচ্ছে না কেন, ব্যবচার কেন, অত্যাচার কেন, অনাচার কেন, গণধর্ষণ কেন সেটা বলতে হবে। তারা তো জিনিসের দাম কেন, রসুন কেন 350 টাকা 400 টাকা কিলো হয়ে গেল, কেন পেঁয়াজ চাষিরা পেঁয়াজের দাম পাচ্ছে না, কেন গত বছর আলু চাষিরা সর্বশান্ত হয়েছে অথচ আমাকে 40 টাকা বেশি আলু কিনতে হচ্ছে শীতকালে। এসব কোনো দরকার নেই। মুখ্যমন্ত্রী তো কালকে বসে টাস্ক ফোর্স করে কেন জিনিসপত্রের দাম বেড়েছে সেটা মিটিং করা উচিত ছিল, রিভিউ করা উচিত ছিল, তাতে খুব ভালো হচ্ছে সেটা। একইভাবে পাকিস্তানেও আমরা একটার পর একটা প্রধানমন্ত্রী দেখেছি যারা কাশ্মীর দেখিয়ে পাকিস্তানে ভোট করেছেন। কাশ্মীরটা কাশ্মীরে আছে, পাকিস্তানটা পাকিস্তানে আছে, ভারতটা ভারতে আছে, বাংলাদেশটা বাংলাদেশে আছে। কিন্তু এই দেশগুলো খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, বেকার যুব, ছাত্র, তাদের অবস্থা বিগড়েছে। ওই যে বৈষম্য বাড়ছে, শ্রমিকের অবস্থা 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে গোটা আয়ের মধ্যে কোম্পানিগুলোর যা ছিল আর যা ব্যয় ছিল, ব্যয়ের মধ্যে শ্রমের জন্য যতটা খরচ হতো এখন সেটা তার অর্ধেকের কম হয়ে গেছে। তার মানে শ্রমিকের আয় কমেছে। শুধু দিহাড়ি মজদুর দৈনিক মজুরি কমেছে তা নয়, শুধু কন্ট্রাকচুয়াল কমেছে তা নয়, নতুন যে ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হচ্ছে তারও অ্যাভারেজ যে স্যালারি বা ওয়েজ সেটা কম হচ্ছে। এখানে কেউ বলা যাচ্ছে এই দেখো ইনফোসিস আসছে, আর ইনফোসিস আসছে কারণ ব্যাঙ্গালোর থেকে কম টাকা এখানে পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, কারণ ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বন্ধ হচ্ছে আর সেই ইঞ্জিনিয়ারদের সাহায্য হচ্ছে না। আর অন্যদিকে হচ্ছে তাকে এ ধরনের এখানকার যারা লোকজন আছে তাদেরকে এখানে ফেরত, এখানে নতুন চাকরি হওয়ার থেকে বেশি ওখানে যারা বাঙালি, এখানে খুব এ পক্ষ পক্ষ হচ্ছে, তাহলে ওখানে কান্নার পক্ষ হচ্ছে, তাহলে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট এখানে করে রাখতে হবে, কারণ ওখানে এত বাঙালি কাজ করছে। এটা এখানে যেমন বাংলা পক্ষ, তাহলে ওখানে যেমন কান্নার পক্ষ। अस्मिता, प्रादेशिकता, শুধু বাংলাদেশ বিদেশ নয়। মোদী বেড়েছে গুজরাট अस्मिता, তেলেগু বিদ্যা, কান্না अस्मिता। তাহলে 26 নির্বাচন একটু বাঙালি अस्मिताর জন্য হবে। আর তাহলে এখানে যেমন এক দেশ আরেক দেশের বিদ্বেষ ছড়াচ্ছে, সেরকম এক প্রদেশ আরেক প্রদেশের বিদ্বেষ ছড়ালে তাতে যে যা প্রদেশের লোক কেউ একবার হয়েছিল নর্থ ইস্টের সব লোক ব্যাঙ্গালোর থেকে কর্ণাটক থেকে সব নর্থ ইস্টে ফিরে যাচ্ছিল না, কারণ ওদেরকে মনে করতো চীনপন্থী সব, ওদের নাক চারটা আছে বলে। প্রোফাইলিং, জাত পাত ধর্ম বর্ণ উপাসনা পদ্ধতি খাদ্য পোশাক নিয়ে যদি প্রোফাইলিং হয় তাহলে আমাদের এই যে ফেডারেল স্ট্রাকচার, আমাদের যে ইউনিয়ন অফ স্টেটস, আমাদের যে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, আমাদের যে এই যে মিলনের মহামূল ভারত নিয়ে রবীন্দ্রনাথ অতসব কবিতা লিখে গেছেন, তার যে স্বপ্ন তার যে ভাবনা সব ভেঙে চুরমার করার চেষ্টা করা হচ্ছে। অনেকে খুশি একটু দুটো গাল বাড়তি বাংলাদেশকে দিলে হবে। আজকে হচ্ছে নাকি মমতা যে আজকের উপরে কথা বলছেন, এতদিন পর আবার কেন বললেন? মনে হচ্ছে 2005-এ বলেছিলেন এখানকার ভোটার লিস্ট ধরে নিয়ে বলেছিলেন এখানে সব বাংলাদেশের প্রবেশকারী আছে, তারপর তো সিএ, তারপর তো এনআরসি। তাহলে এখন দাঁড়িয়ে একেবারে দেখবেন তাল মেল, এটাকে বলে হিন্দিতে কাপড় আছে না, এটাকে বলে তানা বানা। তাহলে এখানে যেরকম বাংলাদেশি বিদ্বেষী করছেন তারই কাউন্টার পার্ট ওখানে ভারত বিদ্বেষী করছে। ওখানে যত বেশি হিন্দু বিদ্বেষী হচ্ছে তত এখানে মুসলমান বিদ্বেষী। কেন করতে হচ্ছে? কারণ আরএসএস এর ওই যে ফাঁসিবাদের কথা বলছিলেন সংঘ পরিবার, তার যে একটা গোটা বক্তৃতা না করলো যেটা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান। তাহলে আগে বলতো উত্তর ভারতে, এখনো বলে, আমি জানি উত্তর জানি, এখন এখানে এই বাংলায় রয়েছি, তো বলে হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগো মুসলিম পাকিস্তান। এটা ছিল আরএসএস এর স্লোগান, 40 বছর ধরে শুনে আসছি। তাহলে এখানে তো বললে হবে না। তাহলে এখানে আমাদের যে এই যে অখণ্ড বাঙালি জাতি সত্তা, এই যে ভাষার নামে একটা রাষ্ট্র হলো, তাহলে সেখানে দাঁড়িয়ে মুসলমান মৌলবাদী এবং হিন্দু সাম্প্রদায়িক তাদের কাছে দেখা যায় যার সবার উপরে ধর্ম সত্য তা তো হলো না, তার সাথে যদি ভাঙতে হয়
তাহলে বাংলা, বাঙালি, বাঙালিস্তান, এই দেখবেন এখন আমরা বাংলাদেশ বলে না, বিজেপি আসে যখন প্রচার করে, যখন হোয়াটসঅ্যাপে যখন আসে, তো এই বাংলা বিজেপি, এই তো বাংলাদেশতান করে দিচ্ছে। আর ওখানকার মৌলবাদীরা বলবে এই আমরা চলে আসলাম। আর এখানে আতঙ্ক তৈরি করতে হবে, ফিয়ার সাইকোসিস ডেভেলপ করতে হবে। তো গোটা বিশ্বের দক্ষিণ পন্থার উত্থানের প্রাইমারি কন্ডিশন হচ্ছে জেনোফোবিয়া তৈরি করতে হয়। জেনোফোবিয়া দুটোই খারাপ, জেনোফোবিয়াও খারাপ, জেনোফিলিসও খারাপ। ফিলোসফি করেন না, ফিলোসফি গ্রিক, তাহলে হচ্ছে জেনোফিলিয়া হচ্ছে আসলে ওই যে বিদেশি সামগ্রী, বিদেশি ব্যাগ, এসব দেখেন না মাঝে মধ্যে বিদেশের খবর টবর বেরোয়, এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড। আর একটা অন্যদিকে হচ্ছে তাহলে বিদেশি দ্রব্য সম্পর্কে আকর্ষণ আর বিদেশি মানুষ সম্পর্কে ঘৃণা, সামর্থ্যানিয়াসলি জেনোফোবিয়া। আতঙ্ক, যেমন জলাতঙ্ক হয়, তাই আতঙ্ক তৈরি করা হয়। দেশের অভ্যন্তরে আতঙ্ক তৈরি করার জন্য জনসংখ্যা ব্যবহার করা হয়, চাকরি বিয়ে ব্যবহার করা হয়, ইউসিসির কথা বলা হয়, এবং সেখানে দাঁড়িয়ে ভাগ করার দিকে বাড়ানো হয়। আর যখন সেটা একটা লেভেল পর্যন্ত চলে আসে, তাকে কনসলিডেট করার জন্য তখন এই ভয় তৈরি করতে হয় যে ওর সংখ্যা বেড়ে যাবে, তখন দখল করে নেবে। তবে যখন অঙ্কে যখন সংখ্যা বাড়ছে না, তাহলে দেশ এটা আক্রমণ করে নেবে। আজকে বলছে বাংলাদেশ ঢুকবে, আর ওখানে ফান্ডামেন্টালিস্ট, ওখানকার জামাত, তারা জন্মলগ্ন থেকে বাংলাদেশে গড়ে এসছে। এই জন্যই পাকিস্তানের পক্ষে ছিল যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তারা, কারণ তারা বোঝাচ্ছিল যে ভারত এসে দখল করে নেবে, দেশ সম্পর্কে ভয় দেখানো, এবং সেটা করে দুই দেশের মানুষকে আলাদা করার জন্য। এটা এমন একটা স্তরে গেছে, এখন একটু কমেছে। কেন করতে হয়? কারণ আর্জিকর কাণ্ডে বিচারের জন্য সবাই যখন নেমেছিল, তখন আপামর জনগণ, তখন জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, জেন্ডার নির্বিশেষে, তাহলে যদি ভাগ না করে তো সব যারা বিচার চাওয়ার জন্য নির্যাতনের ভিতরে বিচার চাইবে, সেটা কাজের জন্য চাইবে। আজকেও দাঁড়িয়ে যে শিক্ষক হওয়ার যারা যোগ্য, যারা শিক্ষক হওয়ার কথা, তারা ধর্ণা দিচ্ছে রাস্তাতে, এই শীতের রাস্তে। আলোকঞ্চল কলকাতা শহর, কিন্তু প্রদীপের নিচেই তো অন্ধকারও আছে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই সাধারণ অসহায় মানুষের কাছে যাওয়া, তাদের মন প্রাণ মুখে ভাষা যোগাবে গণশক্তি, কিন্তু এটা তো বাহুল্য দেবে আমাদের। এই সম্মেলনে আমরা এই আন্দোলন সংগ্রাম গত কয়েক বছরে কি করলাম, কতটা সফল হলাম, কোথায় আমরা পারলাম না, এই সব পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করবো। কমিউনিস্ট পার্টি, শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী, তার লড়াই সে চালিয়ে, এটা লাগাতার একটা ব্যাপার আছে, কোনো ছেদের ব্যাপার নেই, কোনো পূর্ণ ছেদ নেই। তার মধ্যে বাঁক মোড় আছে, চড়াই উতরাই আছে। প্রত্যেকটা আন্দোলন কত বেশি মানুষকে সংগ্রহ করলাম, কত বেশি নতুন উপাদান এলো, কত বেশি উপকরণ এলো, এবং কত সামনে নিউ ভিস্টা, নতুন জগৎ কিভাবে উন্মোচিত হলো। অনেকটা নদীর ধারার মতো, যেমন নদীর ধারা প্রবল বেগে আঘাত করে, পাথর হোক, পাহাড় হোক, টিলা হোক, তাকে ভেঙে হোক, তাকে পাশকাঠি হোক, তাকে সরিয়ে হোক, বড় বড় পাথরের চাঙড়কে নুড়ি পাথরে পরিণত করে দেয়, এবং তারপরে সে নতুন উপত্যকায় হাজির হয়। তারপর একটা ছড়িয়ে ছিটিয়ে যায়। কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে আবার সেটাকে সংহত করা। এই সংহত করার কাজও আমাদের সম্মেলনকে আমরা ব্যবহার করছি, যাতে দাঁড়িয়ে আবার নতুন ধারা, নতুন বেগ আর নতুন উপত্যকায় গিয়ে যাতে হাজির হতে পারে। এই লাগাতার প্রক্রিয়ার মধ্যে আমাদের যারা পূর্বসূরি, তারা কাজ করেছিলেন। আজকে দাঁড়িয়ে আমরা আমাদের সে কাজই করতে হবে। আমরা যখন উত্তরাধিকার স্বীকার করছি, তখন আমাদের উত্তরসূরিদের জন্য তাদের গর্ব করার মতো উত্তরাধিকারের পর্যায়ে আমাদেরও তৈরি করতে হবে। সেই শপথ আমরা নেব। ভারতী পত্রিকাকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।